আজকে আমি বলবো বুদ্ধির অর্থ, মিনিং অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির সংজ্ঞা, ডিফিনেশন অফ ইন্টেলিজেন্স এবং বুদ্ধির কিছু বৈশিষ্ট্য সমূহ, ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলিজেন্স। বুদ্ধির অর্থ, মিনিং অফ ইন্টেলিজেন্স। বুদ্ধি হলো মনের একটি ক্ষমতা যার বলছি মাধ্যমে এটা কি, সরি সরি ফর ইন্টারাপশন, এটা কি ল্যান্ডস্কেপে করা যাবে না? মানে দেখা মানে যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে, মানে এটা কি ফরম্যাটে রয়েছে। মোবাইলে শোনা ঘুরিয়ে করে ওটা, কি কি বলে ওটাকে, ল্যান্ডস্কেপই তো বলে। আচ্ছা, পিডিএফ ফরম্যাটে রয়েছে, মানে হলেও মনে হয় ঠিকঠাক হবে না। ও, ওটা পিডিএফ এ রয়েছে। ওকে 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 ওকে, ঠিক আছে। স্যার আমি বলছি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো 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 বলো। বুদ্ধির অর্থ, মিনিং অফ ইন্টেলিজেন্স। বুদ্ধি হলো মনের একটি ক্ষমতা যার মাধ্যমে কোনো ব্যক্তি কোনো কিছুর কারণ অনুসন্ধানের জন্য চিন্তা করতে পারে। এমন একটি মানসিক ক্ষমতা তার দ্বারা কোনো ব্যক্তি কোনো বিষয় ঠিক না ভুল সে বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে এবং সমস্যা সমাধানের উপায় বার করতে পারে। বুদ্ধির সংজ্ঞা, ডিফিনিশন অফ ইন্টেলিজেন্স। বুদ্ধির বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে বুদ্ধির সংজ্ঞা নিরূপণ করেছেন। বুদ্ধির সংজ্ঞাগুলিকে মূলত চারটি শ্রেণীতে ভাগ করা যায়। সংজ্ঞাগুলি হলো বুদ্ধির জৈবিক সংজ্ঞা, বায়োলজিক্যাল ডিফিনেশন, শিক্ষামূলক সংজ্ঞা, এডুকেশনাল ডিফিনেশন, মনস্তাত্ত্বিক সংজ্ঞা, সাইকোলজি ডিফিনেশন, বুদ্ধির কার্যকারী সংজ্ঞা, এম্পিরিক্যাল ডিফিনেশন। বুদ্ধির জৈবিক সংখ্যা, বায়োলজিক্যাল ডিফিনেশন। যে ব্যক্তি যত বেশি সংখ্যক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে বা পরিবেশের নতুন নতুন উপাদানের সঙ্গে অভিযোজন করতে পারে সে তত বুদ্ধিমান। মনোবিদ উইলিয়াম স্টার্ন বলেছেন, বুদ্ধি অতীত ঘটনার পুনরাবৃত্তির মধ্যে প্রকাশ পায় না, অভিনব পরিস্থিতিতে অভিযোজনমূলক আচরণের মধ্যে বা নতুন সমস্যা সমাধানের ক্ষেত্রে তার প্রকাশ। কখনো যত মানুষ নতুন নতুন যত মানুষ পরিবর্তনশীল পরিবেশ এবং নতুন নতুন আবিষ্কারের সঙ্গে অ্যাটাচড হবে তত মানুষ এই তার সম্পর্কে তার নতুন ধারণা, নতুন বুদ্ধির বিকাশ ঘটবে। শিক্ষামূলক সংখ্যা, এডুকেশনাল ডিফিনেশন। বেশ কিছু মনোবিদ বুদ্ধিকে শিখনের পরিপ্রেক্ষিতে বিচার করে বুদ্ধির সংজ্ঞা নির্ধারণ করেছে। এই ধরনের সংজ্ঞাকে শিক্ষামূলক সংজ্ঞা বলা হয়, কারণ এসব ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তি কতটা শিখেছে বা কতটুকু শিখতে পারে তাকেই বুদ্ধির সূচক হিসেবে বিবেচনা করা হয়। বাকিংহাম বলেন, শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। হ্যাঁ, কোনো বিষয় যে কোনো বিষয় শিখতে গেলে প্রথমে বুদ্ধির প্রয়োজন, সবকিছুতেই বুদ্ধি ছাড়া কখনো কোনো কিছু শেখা যায় না। মনস্তাত্ত্বিক সংজ্ঞা, সাইকোলজিক্যাল ডিফিনেশন। মনস্তাত্ত্বিক সংজ্ঞায় সহজ মানসিক ক্ষমতা বলে মনোবিজ্ঞানীরা অভিহিত করেছেন। যেমন সিলবার্ট বুদ্ধির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বুদ্ধি হলো সহজাত জ্ঞানমূলক ক্ষমতা। সহজাত জ্ঞানমূলক ক্ষমতা হলো সেই ক্ষমতা যা প্রতিটা শিশুর জন্মগত ক্ষমতা, যা প্রতিটা শিশুর মধ্যেই বিদ্যমান। বুদ্ধির কার্যকারী সংজ্ঞা, এম্পিরিক্যাল ডিফিনেশন। কিছু প্রগতিশীল মনোবিদ বুদ্ধির সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে বুদ্ধির ব্যবহার ও প্রকাশের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তারা বলেছেন, যেহেতু জন্মগত মানসিক ক্ষমতাকে প্রত্যক্ষ করা যায় না, সেহেতু আচরণের মধ্যে বা যা প্রকাশ পায় তার ভিত্তিতে বুদ্ধির সংজ্ঞা বাস্তবসম্মত। হ্যাঁ, কখনো শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে কখনো কোনো শিশুকে থেকে বোঝা যায় না যে তার কতটা বুদ্ধি। যখন শিশুটি ধীরে ধীরে বৃদ্ধি হয়, তার মানসিক ক্ষমতার বিকাশ হয়, তার বিভিন্ন আচরণের মধ্য দিয়ে বোঝা যায় যে শিশুটির ঠিক কতটি বুদ্ধি সম্পন্ন। এবার আমি বলবো বুদ্ধির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ ইন্টেলিজেন্স। এক নম্বর, সর্বজনীন ক্ষমতা, ইউনিভার্সাল পাওয়ার। প্রতিটি মানুষ সাধারণ মানসিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। সরি স্যার। বুদ্ধির সংজ্ঞা, প্রথম সংজ্ঞা সর্বজনীন ক্ষমতা, ইউনিভার্সাল পাওয়ার। প্রতিটি মানুষ সাধারণ মানসিক ক্ষমতা নিয়ে পৃথিবী পৃষ্ঠে জন্মগ্রহণ করেন। সকল মানুষের মধ্যে বিদ্যমান সর্বজনীন এই ক্ষমতা ব্যক্তির অন্যান্য ক্ষমতা অর্জনে সাহায্য করে। প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু বুদ্ধি আছে। এই বুদ্ধির কারণে তারা বিভিন্ন
নানা আবিষ্কার করতে পারে কিংবা পর্যবেক্ষণ করতে পারে, কোনো বিষয় সম্পর্কে তারা বুঝতে পারে। মৌলিক মানসিক ক্ষমতা, বেসিক মেন্টাল এবিলিটিস। বুদ্ধি হলো একটি মৌলিক মানসিক ক্ষমতা যা বিভিন্ন কাজের মাধ্যমে প্রকাশিত হয়। বিভিন্ন মানুষের বুদ্ধি তার বিভিন্ন রকম কাজের মাধ্যমে প্রকাশিত হয়। একজন কম বুদ্ধিমান মানুষের কাজ আর একজন উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষের কাজ কখনোই এক হয় না। সহজাত ক্ষমতা, ইননেট এবিলিটিস। জন্মসূত্রে সাধারণ মানুষের ক্ষমতার বা বুদ্ধির অধিকারী হয়ে থাকে। এটি অর্জন করা যায় না, এটি কার্যকারী করতে অনুশীলনের প্রয়োজন হয়। হ্যাঁ, জন্মসূত্রে প্রতিটি শিশুই সাধারণ মানসিক ক্ষমতার অধিকারী হয়ে থাকে, কিন্তু তাকে কখনো অর্জন করা যায় না, তাকে অনুশীলন করতে হয়। শিখনের ক্ষেত্রে সহায়তা, অ্যাসিস্ট্যান্স ইন লার্নিং। বুদ্ধি অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন ধরনের বিষয় শিখতে সাহায্য করে। অল্প বুদ্ধি ও বেশি বুদ্ধিমান ব্যক্তির মধ্যে পার্থক্য হলো বুদ্ধিমান ব্যক্তিগণ সহজে কোনো জিনিস বা বিষয় শিখতে দ্রুত সক্ষম হয়। হ্যাঁ, একজন বেশি বুদ্ধিমান ব্যক্তির কোনো জিনিস শিখতে যতটা কম সময় লাগে, অল্প বুদ্ধিমান সম্পন্ন ব্যক্তির কোনো তার অতটা কম সময় লাগে না। বৈশিষ্ট্য হলো স্বতন্ত্র। ইউনিকনেস ব্যক্তির মধ্যে কর্মনৈপুণ্য দেখা যায়। যেমন বলেছিলাম যে কোনো একজন উচ্চ বুদ্ধিমান সম্পন্ন ব্যক্তির কাজ এবং কোনো নিম্ন বুদ্ধিমান সম্পন্ন ব্যক্তির কাজ সম্পূর্ণই আলাদা, কখনো এক হয় না। বিমূর্ত চিন্তন, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। বুদ্ধির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো বিমূর্ত চিন্তনের ক্ষমতা। মনোবিদ টারম্যানের বুদ্ধির সংজ্ঞায় বিমূর্ত চিন্তনের কথা পাওয়া যায়, যে ক্ষেত্রে মূর্ত বিষয়গুলি ছাড়া ব্যক্তি সহজেই জটিল, সূক্ষ্ম এবং দার্শনিক ভাবনা ভাবতে পারে, তাদের তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন হয়। হ্যাঁ, বুদ্ধির কারণে মানুষ যে কোনো জটিল সমস্যা বা দার্শনিক ভাবনা ভাবতে পারে। সকল কখনো কেউ দার্শনিক হতে পারে না। ক্ষিপ্রতা, এজিলিটি। বুদ্ধির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ক্ষিপ্রতা। বাস্তবে দেখা যায় শ্রেণীতে বুদ্ধিমান শিক্ষার্থীরা অল্প বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের তুলনায় ক্ষিপ্রতার সঙ্গে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। হ্যাঁ, স্কুলে যখন টিচারের কোনো কোশ্চেন হয় তখন একজন বুদ্ধিমান স্টুডেন্ট যেভাবে ক্ষিপ্রতার সঙ্গে উত্তর দেয়, কখনো নিম্ন বুদ্ধি সম্পন্ন স্টুডেন্টের পক্ষে অতটা ক্ষিপ্রতার সঙ্গে উত্তর দেওয়া সম্ভব নয়। ব্যক্তিগত সফলতা, পার্সোনাল সাকসেস। সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি মানুষকে ব্যক্তিগত বা পেশাগত সাফল্য এনে দেয়। বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে বুদ্ধির দিকে লক্ষ্য রেখে নির্বাচন কার্য সম্পন্ন করা বাঞ্ছনীয়। হ্যাঁ, প্রতিটি বুদ্ধি একমাত্র মানুষের ব্যক্তিগত পেশাগত সাফল্য এনে দেবে। বুদ্ধি প্রতিটি কাজেই বুদ্ধির প্রয়োজন, বুদ্ধি ছাড়া কখনো কোনো কাজে সাকসেস হওয়া যায় না। সমস্যা সমাধানে সক্ষম, প্রবলেম সলভিং। নতুন নতুন আবিষ্কারের ফলে সেগুলি বিশ্লেষণ করা ও বোধগম্য হওয়া এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন উদ্ভূত সমস্যা সমাধানে বুদ্ধি সহায়তা করে। মানুষ কোনো হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন কিন্তু সে সেই সমস্যাটাকে এড়িয়ে যেতে পারে না, সে তার বুদ্ধির সাহায্যে যত পারে সে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। পরিবেশে অভিযোজন, অ্যাডাপ্টেশন অফ টু এনভায়রনমেন্ট। পরিবর্তিত ও নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বুদ্ধির দ্বারা সম্ভব। উইলিয়াম স্টার্ন এর বর্ণনায় বুদ্ধির এই বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। হ্যাঁ, কোনো নতুন পরিবেশের সঙ্গে একজন বুদ্ধিমান ব্যক্তি কোনো নতুন পরিবেশের সঙ্গে যতটা মানিয়ে নিতে পারবে, অল্প বুদ্ধিমান সম্পন্ন ব্যক্তি ততটা পারবে না, কারণ তিনি সুতরাং বলা যায় বুদ্ধি বা সাধারণ মানসিক ক্ষমতা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা প্রতিটি মানুষের দৈনন্দিন কর্ম থেকে কঠিন ও জটিল সমস্যার সমাধানে এবং সমাজের প্রতিটি মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমাজকে আরো সুন্দর ও গতিময় করে তুলতে সাহায্য করে। স্যার, আমার আলোচনা এটুকুই। হ্যালো স্যার। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আহ, এই যায় না। হ্যাঁ, অনিশা কিছু বলবে কিছু? না স্যার, আমি বলছি অনেকটা নার্ভাস হয়ে গেছিলাম, বুঝতে পারিনি কেমন হলো, যদি কিছু খারাপ হয় তো কিছু মনে করবেন না। হ্যাঁ, খুবই ভালো বলেছো, যথেষ্ট ভালো বলেছো। নার্ভাসের কি আছে?
দুদিন পরে স্কুল কলেজে চাকরি করবে, পড়াবে, তুমি নার্ভাস হলে স্টুডেন্টদের নার্ভাসনেসটাকে দূর করবে কে? তোমাকে তো শক্ত হতে হবে। অনেক স্টুডেন্ট নার্ভাস হয়ে যাবে, তারা ম্যামের কাছে এসে আবদার করবে, ম্যামকে বলবে, রিকোয়েস্ট করবে। তুমি যদি নার্ভাস হয়ে যাও তাহলে হবে কি করে? বরঞ্চ তোমাকে মানে ইমোশনালি আর কি স্ট্রং হতে হবে। তো বেশ ভালো হয়েছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকের এই এই টপিকের উপর বা কন্টেন্টের উপরে, অনিশা যে প্রেজেন্টেশন দিল, তো তারা প্রশ্ন করতে পারো যদি কারো প্রশ্ন থাকে। হ্যাঁ স্যার, তো অনিশা এম্পিরিক্যাল নলেজ বা এম্পিরিক্যাল ডেফিনিশন সম্পর্কে বলতে গিয়া বাচ্চার নলেজ মানে কিভাবে কাউন্ট করা হয় বা বোঝা যায় বা কিভাবে এক্সামিন করা যায়, তো ওটা নিয়ে বললো যে যায় না। তো এটা নিয়ে মানে অনিশা আর কিছু বলতে চাও? আর হ্যাঁ, যদি তো তারপরে তার কোনো বক্তব্য থাকে স্যার একটু বলবেন ওটা নিয়ে। ওই ইম্পেরিক্যাল ডেফিনেশনটা, আচ্ছা, কোনো বাচ্চা যখন দেখবে ছোট ছোট ভাই, ওরা দেখছি যখন ওরা কিছু নতুন কিছু দেখে, ওরা সব সময় ধরুন আমরা যেমন কোনো কিছু যখন করি এই ফোনেই, যেমন ওরা সেইটা কপি করে রাখে, দেখবো সেই সময় যখন থাকবো না ঘরে, তো ওরাও সেই ঠিক সেই করছে। তাও অনেকটা যেমন কি বলি, আমার আমার একটা ছোট ভাই ছিল। ও কি উম, যখন ওর কোনো খেলনা থাকতো, তার মধ্যে ব্যাটারিটা নিয়ে দেখতাম অনেক সময় সেই ব্যাটারি নিয়ে কিংবা ছোট কোনো ফ্যান ট্যান লাগিয়ে দুটো তার জয়েন্ট করে হাওয়া খাচ্ছে। এইসব যে ওর যে বুদ্ধি, এইসব বুদ্ধি ওকে তো শেখানো হয়নি। ওর যে এইসব বুদ্ধি, যখন ও কিছু করে তখনই বোঝা যায় যে ঠিক ওর বুদ্ধিটা ঠিক কতটা। আমি কি তোকে বোঝাতে পারলাম? না না, তুই এর আগে যখন বলেছিলি তখন একটা পয়েন্ট বলেছিলি যে মানে বাচ্চাদের বুদ্ধি সেভাবে কাউন্ট করা যায় না, কারণ বড়দের অ্যাকশনের মধ্যে দিয়ে বুদ্ধিকে হ্যাঁ, কাউন্ট করা যায়, তারা কিভাবে মানে অ্যাডাপ্ট করছে সেটাকে দিয়ে। বাট বাচ্চাদের ক্ষেত্রে ওটা বোঝা যায় না, মানে একদম বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলা যায়, মানে যায় না। এটা নিয়ে শুনতে চাইছিলাম অ্যাকচুয়ালি। ও হ্যাঁ, যখন একদম বাচ্চা থাকে তখন তো আমরা তখন কি বাচ্চাকে কখন দেখে বুঝতে পারি যে সে কতটা বুদ্ধিমান? কখনোই বুঝতে পারি না। যখন সে ধীরে ধীরে বড় হয়, তার তার সামনে যদি কোনো কিছু রিয়াক্ট বা আচরণ করে, দেখি সে সে সেই সেই ভঙ্গিটা দেখে সে রিয়াক্ট করে, বা সে বুঝতে পারে যে তাকে কিছু ঠিক তাকে কিছু বলা হচ্ছে বা তার সঙ্গে কিছু করা হচ্ছে। তার যে এই রিয়াক্টের ক্ষমতা, এটা কিন্তু একটা বুদ্ধির বিকাশ। স্যার আপনার এটা নিয়ে কিছু বলা আছে? ওকে, তো বেশ ভালো বলেছি অনিশা। না না, আমার কিছু বলার নেই। ও বেশ বেশ খুবই সুন্দর বলেছে। ওর প্রথমের দিকে একটু নার্ভাস ছিল, কিন্তু আস্তে আস্তে ও বেশ বেশ সাবলীল হয়ে উঠেছে। এবং অনিশাকে যদি নেক্সট টাইম আবার প্রেজেন্টেশন দিতে বলা হয় এখন, ও খুব সুন্দর হয়ে দেবে, নো ডাউট। তো ওর মধ্যে সেই নার্ভাসনেসটা আস্তে আস্তে কাটছে। তো এটা প্রথম থেকে কেটে গেলে ভালো হতো। তাহলে প্রেজেন্টেশনটা আরো বেশি ভালো হতো। যথেষ্ট ভালো হয়েছে, আরো বেশি ভালো হতো। যাই হোক, এবার আমাদের নেক্সট প্রেজেন্টার অনুশ্রী বিশ্বাস। অনুশ্রী, তুমি তো হ্যাঁ প্রেজেন্ট স্যার। শুরু করো। হ্যাঁ।
প্রেজেন্টেশনটা মানে দিতে ওকে পারছি না, ওকে, হচ্ছে আমি না। আমি 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 বলে দিচ্ছি। তুমি আবার হ্যাঁ, যেখানে ছিলে, যেখানে যাও। ওকে, হ্যাঁ, হ্যাঁ, আসলে তো এইবার হ্যাঁ, তুমি এই 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 না না না, ও ই করে ব্ল্যাঙ্ক জায়গায় প্রেস করো। প্রথম স্লাইডের ব্ল্যাঙ্ক জায়গায় প্রেস করো। না, হ্যাঁ, ওইখানে প্রেস করবে না, ওখানে নয়, এখানে প্রেস করলে তো এই দেখো হ্যাঁ, উপরে, সেই দেখো উপরে থার্ড থার্ড বারে দেখো ওই একটা টিভির মতো যে সিয়েট আছে না, হ্যাঁ, হ্যাঁ, ওখানে প্রেস করো। দেখা যাচ্ছে স্যার? Yes, হ্যাঁ হ্যাঁ। এইবার তুমি যখন এটা হয়ে যাবে, তুমি জাস্ট হাত দিয়ে জাস্ট স্লাইড যেমন সরিয়ে দেয় না, ওরকম সরিয়ে দেবে যখন হয়ে যাবে। হ্যাঁ ঠিক স্যার, আছে, হ্যাঁ, ওকে ওকে, স্টার্ট করো। ঠিক আছে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমার গুড আফটারনুন। উপস্থাপনার হ্যাঁ, আজকে আমার উপস্থাপনার বিষয়টি হচ্ছে শৈশবকাল, চাইল্ডহুড। চাইল্ডহুড সম্পর্কে জোনসের অভিমতটি হচ্ছে, মানব শিশুর ক্রমবিকাশের বিভিন্ন স্তর নিয়ে প্রসিদ্ধ বিজ্ঞানী ডক্টর আর্নেস্ট জোন্স বিশেষভাবে গবেষণা চালিয়ে মানব জীবনের বিকাশের যে ধারাটি সেটাকে 4টি ভাগে ভাগ করেছেন: শৈশবকাল, বাল্যকাল, কৈশোর এবং মন বিকাশের যে 4টি চাইল্ডহুড। আমরা এবার চাইল্ডহুডের যে সংজ্ঞাটা আছে, শোনা যাচ্ছে না? তখন হ্যালো, যাচ্ছে মাঝে একবার শোনা যাচ্ছে না। ও, আমরা শৈশবের যে সেটা জানবো। জন্মের পর থেকে শিশু 5 থেকে 6 বছর বয়স পর্যন্ত কালকেই শৈশবকাল বলা হয়। মানে শিশু যখন জন্মগ্রহণ করছে এবং তার যে 5 বা 6 বছর বয়স পর্যন্ত যে সময়কালটা, সেই সময়কালটাকে আমরা শৈশব বলি। শিক্ষার স্তর অনুযায়ী শৈশবকালকে 2 ভাগে ভাগ করা হয়: প্রাথমিক শৈশব স্তর এবং প্রান্তীয় শৈশব স্তর। এই প্রথম হচ্ছে প্রাথমিক শৈশব স্তর। প্রাথমিক শৈশব স্তরের মধ্যে যে জিনিসগুলো পড়ে সেগুলি হচ্ছে, এই স্তরে দৈহিক বিকাশের হার খুব বেশি হয়। মানে শিশুর যে মানে দেহের যে বৃদ্ধিটা সেটা খুব বেশি হয়। এই সময় তার মাথার তুলনায় দেহের বিকাশটা বেশি পরিমাণে হয়। এই স্তরে শিশুর আত্মসচেতনতা বৃদ্ধি পায় এবং শিশু ধীরে ধীরে দৈহিক ও মানসিকভাবে হচ্ছে তার ভাষার বিকাশ ঘটায়। এবং দ্বিতীয় হচ্ছে প্রান্তীয় শৈশব স্তর। এই স্তরের এই স্তরের মধ্যে পেশির বিকাশ খুব দ্রুত গতিতে হয়। মানে শিশু তখন বল ছোড়া শেখে, কোনো জিনিসকে মানে ধরতে শেখে। এবং সে তখন প্রান্তীয় শৈশব স্তরে শিশু তখন সিঁড়ি দিয়ে উঠতে শেখে এবং শিশুর শব্দ ভান্ডারের বিকাশ হয় এবং তার হচ্ছে আত্মনির্ভরতা বৃদ্ধি পায়। এবার শৈশবের যে বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি সম্পর্কে জানবো। শৈশবের মূলক বৈশিষ্ট্যগুলি হলো দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, প্রক্ষোভিক বিকাশ এবং সামাজিক বিকাশ। দৈহিক বিকাশের মধ্যে শৈশবে শিশুর দৈহিক বিকাশ খুব দ্রুত গতিতে ঘটে। গবেষণায় দেখা গেছে যে জন্মের সময় শিশুর উচ্চতা থাকে 17 ইঞ্চি থেকে 21 ইঞ্চি। 2 বছর বয়সে তার উচ্চতা হয় 32 ইঞ্চি থেকে 34 ইঞ্চি। জন্মাবার সময় যা উচ্চতা থাকে 5 বছরে উচ্চতা তার দ্বিগুণ হয়। শিশুটি যখন জন্মগ্রহণ করে তখন তার যা উচ্চতা থাকে 5 বছর বয়সে তার উচ্চতাটা বেড়ে যায়। শিশু 3 মাস বয়সে বসতে শেখে। 10 মাস বয়সে শিশু হামাগুড়ি দিতে শেখে। 12 মাস বয়সে সে নিজে দাঁড়াতে পারে এবং প্রায় 18 মাস বয়সে হাঁটতে পারে। 3 বছরে নিজের ভারসাম্য বজায় রেখে সে দৌড়াতে পারে। পাশে যে চিত্রটি আছে তাতে হচ্ছে দেখা যাচ্ছে যে শিশুটি 1 মাস বয়সে মানে কি অবস্থায় আছে এবং তারপরে 3 বছর বয়সে সে কিভাবে আহ কি করছে সেটা দেখা যাচ্ছে। মানসিক মানসিক বিকাশ। দেহের পাশাপাশি শৈশবে শিশুর বিভিন্ন ধরনের মানসিক ও পরিবর্তন ঘটে।
এই সময় শিশুদের ভাষার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একটা শিশু মানে তার বড়দের কাছ থেকে কোনো একটা কিছু শুনছে, সে সেটাকে বলার চেষ্টা করছে, সেটা সে আদো আদো ভাবে বলছে বা ভালোভাবে বলছে, সেটা তখন সে বলার চেষ্টা করে। এখন 3 থেকে 4টি শব্দ বলতে পারে। কিছু কিছু শব্দ সে বলতে পারে, যেমন মা বাবা, এরকম কিছু কিছু শব্দ সে বলতে পারে। 2 বছরের শিশুর মধ্যে মোট 250টি এবং 5 বছরে 2072টি শব্দ শেখে। তাছাড়া এই বয়সে শিশুর মধ্যে স্মৃতি, কৌতূহল, কল্পনা শক্তির বিকাশ লক্ষ্য করা যায়। মনোযোগের পরিসর বৃদ্ধি পায়। এই সময় শিশু অনেক কিছু কল্পনা করতে থাকে এবং সে যেটা দেখে সেটাকে নিয়ে অনেক বিভিন্ন ধরনের কল্পনা সে করে, এবং সে মানে কোনো কিছু দেখলো, সেটার উপরে সেটা মনোযোগ সহকারে দেখতে থাকে। এরপরে দেখবো আমরা প্রক্ষোভিক বিকাশ। শিশুর প্রক্ষোভিক বিকাশের 3 মাস বয়সে শুরু হয়। প্রক্ষোভিক বিকাশ বলতে শিশুর মধ্যে যে আনন্দ, দুঃখ প্রকাশের যে দিকগুলো, সেগুলো সেই সময় ফুটে ওঠে। এই সময় শিশু আনন্দ ও অস্বচ্ছন্দ অনুভব করতে শেখে। দেখা গেল প্রথম 6 মাসে আনন্দের প্রক্ষোভটি সে উচ্ছ্বাসের সঙ্গে এবং অস্বাচ্ছন্দ্য প্রক্ষোভটি বিরক্তিতে প্রকাশ করে। যেমন সে যখন কোনো কিছুতে আনন্দ পায়, সে তখন হাসে, এবং যদি সে কোনো জিনিসে বিরক্ত হয় বা তার যদি কোনো জিনিস ভালো না লাগে, সে সেটা কান্নার মাধ্যমে প্রকাশ করে। শিশুর মধ্যে প্রক্ষোভের তীব্রতা খুব বেশি হয়। সে মানে তার হাসি, কান্না বা আনন্দ এটা প্রকাশ করার দিকটা খুব বেশি হয়। শিশুরা প্রক্ষোভ নিয়ন্ত্রণে অক্ষম হয়। তারা এই প্রক্ষোভটাকে, আনন্দ, দুঃখ, এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। যেরকম আমরা আমাদের দুঃখ, আনন্দ নিয়ন্ত্রণ করতে পারি, আমরা জানি যে কোথায় কিভাবে কি করতে, কোথায় হাসতে হবে, কোথায় কাঁদতে হবে, এরকম জিনিসগুলো আমরা জানি, কিন্তু তারা সেই জিনিসগুলো মানে বুঝতে পারে না বা জানতে পারে না। এবার দেখবো সামাজিক বিকাশ। 1 মাসে শিশুর কাছাকাছি থাকা বড়দের সে চিনতে সচেতন হয়। সে চিনতে পারে যে তার আশেপাশে লোকজনদের সে চিনতে পারে, এবং 2 মাস বয়সে সে হাসির দ্বারা প্রতিক্রিয়া করে। সে তার মাকে চিনতে পারে। 3 মাস বয়সে দেখা যায় শিশুর সঙ্গে কেউ কথা বললে শিশু কান্না থামায় আর চলে গেলে কাঁদে। হয়তো কোনো বাচ্চাটিকে কেউ দেখতে এসেছে, তাকে দেখে সে হাসে, এবং সে যখন চলে যায় তখন তাকে যেতে দেবে না, বা তার সঙ্গে খেলা করবে, এই জন্য সেই ব্যক্তিটি যখন চলে যেতে যায়, তখন শিশুটি কান্না করে এবং কান্না করে তাকে আটকানোর চেষ্টা করে। 5 থেকে 6 মাসে আদর করা, বকাবকির মধ্যে পার্থক্যটা সে বুঝতে শেখে এবং লোকজনকে চিনতে শেখে। তাদের কাছে কোনো অচেনা লোকের কাছে সে যেতে চায় না, তার যেসব চেনাশোনা লোক আছে তাদের কাছে যেতে চায়। 8 থেকে 9 মাসে বড়দের কথা অনুসরণ করে, বড়রা যা বলে সেটা সে এবং বড়রা যে গুণগুলো, সেগুলো সে, এইটুকু ছিল। কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে। হ্যালো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, শুনছি। হ্যাঁ, আমার বলার খাদিজা শুনছে। এইটুকু ছিল। খাদিজা কি শুনলে? যাই হোক, প্রথমে বলি যে কারো যদি কোনো প্রশ্ন থাকে অনুশ্রীর এই কন্টেন্টের উপরে, তো তোমরা প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আমার প্রশ্ন রয়েছে অনুশ্রীকে, সেটা হচ্ছে অনুশ্রী, এই পিপিটিটা কে বানিয়েছে? আমি বানিয়েছি স্যার। তুমি বানিয়েছো? তোমার বাড়ি কোথায়? মুচি ফুলবাড়ি। সেটাও কোথায়? এটা স্যার কুলগাছির থেকে অনেকটা ভিতরে। ফুলগাছি কোথায়? স্যার আসাননগর, ভীমপুরের আগে, আসাননগরের আগে কুলগাছি। মানে আমার গেদের বাড়িটা, লাইন, তাই তো? হ্যাঁ ওটা কুলগাছি থেকে আমার বাড়িটা আর এইদিকে অনেকটা আস্তায়, হাঁসখালির এইদিকে। হ্যাঁ, ওই তো গেদে গেদে যাওয়ার পথে যে লাইনটা আর কি, হ্যাঁ সেই ওই লাইন, তাই তো? লাইনটা গিয়ে আবার এইদিকে আসতে অনেকটা ভিতরে। ওকে ওকে ওকে, ঠিক আছে। অনুশ্রী ডিপার্টমেন্ট কি? হিস্ট্রি ডিপার্টমেন্ট স্যার। তো
তোমাদের ডিপার্টমেন্টে কোনো প্রোগ্রাম হয়? হ্যাঁ হয় স্যার। ঠিক আছে, বেশ। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ সবাই, সুতরাং সেটাকে লালন পালন করো, নার্চার করো, ভালো করে ইনকালকেট করো। যথেষ্ট হ্যাঁ স্যার। সম্ভাবনাময় যথেষ্ট সম্ভাবনাময় মানে মেয়ে বা মানুষ তোমরা। যথেষ্ট ভালো বলেছো, বলার মধ্যে যথেষ্ট সেই কনফিডেন্সটা আমি দেখতে পেয়েছি। দ্বিতীয়ত এত ভাষার স্পষ্টতা, বলার ক্ষেত্রে এত দক্ষতার সঙ্গে বলা, এবং উইথ এই যে প্রেজেন্টেশনটা, এত সুন্দর একটা প্রেজেন্টেশন, ওভারঅল ওভারঅল সমস্ত কিছু বেশ ভালো ছিল, বেশ অ্যাট্রাকটিভ, যে কেউ পছন্দ করবে, বুঝলে? থ্যাংক ইউ স্যার। এবার আমাদের খুব দারুণ ছিল পিপিটিটা যেটা ম্যাম তো সেটা প্রেজেন্ট করেছো। ওই তো আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলেছি, সেটাকে তুমি শর্ট ফর্মের পিপিটি বলে, একই না ব্যাপার। না, আমি বলছি তাই, ওটা বেশ অ্যাট্রাকটিভ ছিল, মানে দেখেই মনে হচ্ছিল শোনার ইচ্ছা হচ্ছিল তখন। ওকে ওকে, বেশ। মানে স্যার কোনো জিনিস প্রেজেন্ট করার হলে সেটা যদি আকৃষ্ট না হয় তাহলে সবাই সেটা দেখবে না, না না, এটা এরকমও তো একটা হয়। অবশ্যই ভালো হ্যাঁ ভালো দিক। ওই জন্য আমরা আমি দেখবো একটু কালারফুল জামা কাপড় কিনতে পছন্দ করি অনেকে। স্বাভাবিকভাবে হ্যাঁ কালারের প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে, কালারের উপরে। তো আকর্ষণটা ডিপেন্ড করে অবভিয়াসলি এই বিষয়গুলো, মানে কতটা চিত্তাকর্ষক হচ্ছে বা তার প্রতি আমাদের অ্যাটেনশন বাড়ছে। স্বাভাবিকভাবে একটা কম ভলিউম সাউন্ডের থেকে একটা বেশি ভলিউম সাউন্ডের একটা সং অনেক বেশি ভালো লাগে। যাই হোক, হ্যাঁ। এবার আমাদের নেক্সট প্রেজেন্টার হচ্ছে আমাদের নেক্সট এবং লাস্ট প্রেজেন্টার রূপালী সাহা, না রূপালী কি, রূপালী সরকার। সরকার স্যার। রূপালী সরকার আমাদের নেক্সট প্রেজেন্টার। রূপালী, তুমি স্টার্ট করো। আচ্ছা স্যার। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। ল্যান্ডস্কেপে করা যাবে না, মানে ঘুরিয়ে করা যাবে না? স্যার ঘোরালাম তো, ও দেখা যাচ্ছে না ঠিকঠাক? হ্যাঁ, ঠিক আছে, একদম খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। নিজের ছবি দিয়েছো, আরো বেশি ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। আজ আমার বিষয় হচ্ছে শিখন এবং তার বিভিন্ন দিক। তো শিখন শিখন শব্দটা বা লার্নিং শব্দটা বলার সঙ্গে সঙ্গে আমাদের সবসময় একটা কথা মনে পড়ে যায় যে এই শব্দটার সঙ্গে ছোট থেকে আমরা সবাই পরিচিত। কারণ প্রতি পদক্ষেপেই আমাদের শুনতে হয় যে কি শিখেছি, কি শিখছি বা কি শেখাচ্ছি। আর ছোটবেলা থেকেই প্রতিনিয়তই শিখন শব্দটা আমাদের সঙ্গে মানে চলছে। তো আমি বলার আগে আমি ক্লাসের সবার কাছে শুনতে চাই, মানে যা যদি কেউ বলতে চাই যে শিখন বা এর ডেফিনেশনটা যদি কেউ একটু শর্ট ফর্মে বলতো, কেউ যদি জানে, মানে এটা তো জানবে সবাই, কেউ যদি বলতো। এমন কেউ আছে কি বলবে? হ্যালো? তোমার ক্লাসের সমস্ত স্টুডেন্ট হচ্ছে এই সারা জীবন না না বই খোলা মতো পাবলিক সব, যার ফলে মনে হয় না কেউ বলবে। তুমি বলো, বুঝলে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলছি। শিখন বা লার্নিং, এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই এই শব্দটার সঙ্গে পরিচিত, আমি আগেই বললাম। শিখন হচ্ছে আমরা একদম একটা মানুষ অ্যাজ এ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে প্রতিনিয়তই শেখে। শিখনটা যেমন হচ্ছে একটা নবজাত শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে বিশেষ কিছু ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করে সে পরিবেশের সঙ্গে সে অভিযোজন করতে পারবে না, কিংবা সে পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না। সে ক্ষমতার সঙ্গে যে ক্ষমতাটা সে পায়, যেমন সদ্যজাত শিশু তার মায়ের স্তন পান করা, এটা ক্ষমতা তার মধ্যে অটোমেটিক চলে আসে, কিন্তু এটা নিয়ে সে কিন্তু তার পুরো জীবনটা কাটাতে পারবে না, অভিযোজন করতে পারবে না। তো শিখনের একটা সংজ্ঞা দিতে গেলে বলাই যায় যে যে মানসিক প্রক্রিয়ায় সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার ভিত্তিতে মানসিক ও দৈহিক বৈশিষ্ট্যগুলির উন্নতি হয় এবং সমস্যা সমাধানের মাধ্যমে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করা যায়,
তাকে শিখন বা লার্নিং বলা হয়। এটা গেল বইয়ের ভাষা। এবার শিখন, এটা আগেই বললাম যে এটার সঙ্গে আমরা সবাই পরিচিত, কারণ আমরা প্রতি পদক্ষেপে শিখছি। জন্মের সময় যখন আমরা ছোট ছিলাম সেই তখন অনেক কিছু শিখেছি, তারপর যখন আস্তে আস্তে বয়স বেড়েছে তখন শিখছি। এই যে আমি যে এখন যেটা প্রেজেন্ট করছি এর মাধ্যমে আমি অনেক কিছু শিখছি, যারা এটা শুনছে তারাও অনেক কিছু শিখছে। তো একটা মানুষ প্রতি পদক্ষেপেই শেখে। শিখনটা একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার মধ্যে চলতে থাকে। এটা গেল শিখনের একটা ডেফিনেশন। এবার এই শিখন সম্বন্ধে মনোবিদ হিলগার্ড তার অভিমত বলেছেন, সেটি হলো যে শিখন হলো বারবার অনুশীলনের পক্ষে নির্দিষ্ট পরিস্থিতিতে প্রাণীর আচরণের পরিবর্তন, যা সহজাত প্রক্রিয়া, পরিণমন বা প্রাণীর অস্থায়ী অবস্থার কারণে ঘটে না। অস্থায়ী অবস্থা বলতে এখানে তিনি বুঝিয়েছেন যদি কেউ মদ্যপান করে থাকে বা অসুস্থতায় থাকে সেটাকে এখানে বলা হয়েছে। তারপর মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো তিনিও শিখনের সংজ্ঞা বলেছেন যে শিখন হলো অভ্যাস, জ্ঞান ও মনোভাব অর্জন করা। শিখনের মধ্যে কোনো কাজ করার নতুন পদ্ধতিকে কোনো বাধা অতিক্রম করতে ব্যক্তির প্রচেষ্টা অথবা নতুন পরিস্থিতিতে অভিযোজনের ক্ষমতাকেও ধরা হয়। আচরণের উন্নত ধরনের পরিবর্তনকেও শিখন বলে। কোনো লক্ষ্যে পৌঁছানোর যে আগ্রহ তাকেও শিখন বলা যায়। এই গেল শিখনের সংজ্ঞা বা শিখনের যেটা ডেফিনেশন বলা হয় সেটা। এরপরে যে একটা প্রকৃতি থাকে সবকিছুর, তেমনি শিখনেরও একটা প্রকৃতি আছে। আমি এই প্রকৃতিটাকে দুভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে শিখন একটি প্রক্রিয়া হিসেবে। তো শিখনকে যদি একটি প্রক্রিয়া হিসেবে ধরা যায় তো সেখানে প্রথমে 1 নম্বর বলা যেতে পারে যে শিখন পরিবেশ নির্ভরশীল। হ্যাঁ, শিখন হচ্ছে পরিবেশ নির্ভরশীল, কারণ মানব জীবন যেমন পরিবর্তন হচ্ছে, মানুষের আচরণ পরিবর্তন হচ্ছে, ঠিক তেমনি পরিবেশটাও প্রতিনিয়তই পরিবর্তনশীল। আমাদের সমাজ পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল পরিবেশে ব্যক্তি জীবনের সাম্য বজায় রাখার জন্য শিখনের প্রয়োজন অত্যন্ত। অর্থাৎ এখানে বলা যায় যে শিখন ব্যক্তিকে যে কোনো পরিবেশের সঙ্গে অভিযোজনের উপযোগী করে তোলে। অর্থাৎ শিখন, একটা মানুষের মধ্যে যদি শিখন থাকে তাহলে সে সকল পরিবেশে তাকে নিজেকে মানিয়ে নিতে পারবে। সে যেমনই হোক, কেউ সেটা অল্প পারবে, কেউ সেটা বেশি পারবে, মানে ঠিকঠাক পারবে যদি তার মধ্যে শিখনটা থাকে। 2 নাম্বার, শিখন ব্যক্তির আত্মসক্রিয়তা বৃদ্ধি করে। অবভিয়াসলি যে শিখন যদি একটা মানুষের ভিতরে থাকে তার মধ্যে আত্মসক্রিয়তা থাকবেই, কারণ পরিবর্তিত পরিবেশে ব্যক্তিকে বিশেষ আচরণে উদ্বুদ্ধ করে শিখন। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন পরিস্থিতিকে সে কি ধরনের আচরণ করবে তা ব্যক্তি নিজেই ঠিক করে, এবং এই নিজে ঠিক করার কারণেই তার মধ্যে যে আচরণটা বা যে পরিবর্তনটা আসবে তার মাধ্যমেই তার আত্মসক্রিয়তাটা বৃদ্ধি পাবে। শিখন উদ্দেশ্যমুখী। উদ্দেশ্য ছাড়া কখনোই শিখন সম্ভব হয় না। আমরা সকলেই কিছু শিখি কোনো কিছু একটা উদ্দেশ্য বা লক্ষ্যের জন্য, তো উদ্দেশ্যবিহীন কোনো শিখন সম্ভব হয় না। 4 নাম্বার, শিখন হলো বিকাশের ধারা। কোনো বিশেষ বিষয়ে জ্ঞান বা দক্ষতা অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এখানে বলা হয়েছে জন্ম থেকে মৃত্যু সময়ের মধ্যে ব্যক্তি তার মধ্যে ব্যক্তির যে পরিবর্তন হয় তাই হলো শিখন। সুতরাং শিখন হলো বিকাশের ফল নয়, বিকাশের ধারা, কারণ এটি একটি মানসিক প্রক্রিয়া। 5 নাম্বার, শিখন জীবনব্যাপী প্রক্রিয়া। আমি আগেই বলেছি যে শিখন হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে সবসময় প্রতি পদক্ষেপে সে শিখতে থাকে। সব বয়সে শিখন সম্ভব হয়। যখন জন্ম হলো তারপর থেকে শৈশব, কৈশোর, মধ্যবয়স্ক, বার্ধক্য, সব বয়সে মানে মৃত্যুর আগে পর্যন্ত একটা মানুষের ভিতরে শিখনটা চলতে থাকে। এই জন্য এটিকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা যায়। 6 নম্বর, শিখন অনুশীলন নির্ভর। কোনো কোনো ক্ষেত্রে শিখনটা অনুশীলন নির্ভর হয়, যেমন কিছু টাইপ করা, কিংবা সাঁতার কাটা, কিংবা বই পড়া যে আমি একবার বই পড়ে রেখে দিলাম সেটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না, সেটাকে অনুশীলন করতে হবে। ঠিক তেমনই সাঁতার কাটা, টাইপ করা, এগুলো অনুশীলন নির্ভর। অনুশীলন ছাড়া এগুলো কখনোই সম্ভব হবে না। তো এটা গেল যে একটি প্রক্রিয়া হিসেবে শিখন। এবার ফলশ্রুতি হিসাবে
ফলশ্রুতি হিসাবে আমি এখানে প্রথমে রেখেছি যে ভাষাগত দক্ষতার বিকাশ। এক্ষেত্রে শিশু বিভিন্ন ধরনের তথ্য ভাষার আকারে, যেমন দেখা, শোনা বা পড়া অর্জন করতে সক্ষম হয় এবং নির্দিষ্ট ক্ষেত্রে ও প্রয়োজনে সে বলতে পারে, অর্থাৎ পুনরুদ্রেক করতে পারে। সে কিছু শিখলো, সেটাকে পরে কাউকে বোঝাতে পারে বা বলতে পারে যে এটা হয়েছিল কিংবা ওটা হয়েছিল। যেমন ভাষাগত আকারে, এটা নামই তো হচ্ছে ভাষাগত দক্ষতার বিকাশ, যে ভাষাগত তার বলা ও লেখার দক্ষতার মাধ্যমে সেটা সঞ্চালিত করতে পারবে অন্যের কাছে। 2 নাম্বার, বৌদ্ধিক দক্ষতাগুলির বিকাশ। বৌদ্ধিক দক্ষতাগুলির কতগুলো স্তর আছে, যেমন পার্থক্যকরণ, কোনো কিছুকে পার্থক্য করা, মানে সে কিছু শিখলো, সেটাকে সে বোঝাতে পারবে যে এটা এই না এটাই, পার্থক্যকরণ যেটা। ধারণা গঠন, কোনো কিছু সম্বন্ধে সে ধারণা গঠন করতে পারবে, বলতে পারবে যে হ্যাঁ এটা এরকম হবে। আহ তারপর হচ্ছে নিয়মের শিখন, সে বিভিন্ন নিয়ম বা রুলস যেটা বলে সেগুলো সে আয়ত্ত করতে পারবে এবং সেগুলো সে মানতে পারবে। আবার একটি ধারণাকে জানা এবং অন্য ধারণাকে পরিবর্তিত করতেও সে সক্ষম হবে। এই দক্ষতাগুলো সরল থেকে জটিল এইভাবে ক্রমবিন্যস্ত হয়। 3 নম্বর, জ্ঞানমূলক কৌশলের বিকাশ। জ্ঞানমূলক কৌশল শিক্ষার্থীর বৌদ্ধিক কার্যকলাপের বিকাশ ঘটায়। এগুলো সাধারণত শিক্ষার্থীর শিখন, স্মরণ, চিন্তন, যুক্তি প্রদান, সংশ্লেষক, সমস্যা সমাধান প্রভৃতি বিভিন্ন বিষয় সম্পর্কিত ক্রিয়াগুলি অর্জন করতে সহায়তা করে। অর্থাৎ এগুলি অভ্যন্তরীণ তথ্যের বিন্যাস ও প্রক্রিয়াকে বিশেষ করে সহায়তা করে। 4 নম্বর, সঞ্চালনগত দক্ষতার বিকাশ। সঞ্চালনগত দক্ষতাগুলি হলো বিভিন্ন ধরনের সংগঠিত নির্দিষ্ট ধাপ বিশিষ্ট ক্রিয়াকলাপ, যেগুলো মূলত শারীরিক দক্ষতা ও মাংসপেশির কৌশলের সঙ্গে যুক্ত। এর মধ্যে সেই সমস্ত জটিল আচরণযুক্ত বিষয় আছে যেগুলি শারীরিক অঙ্গ সঞ্চালনের মাধ্যমে ক্রমবিন্যস্ত ভাবে কোনো কার্য সম্পাদন করে। এক্ষেত্রে উদাহরণ সাপেক্ষে বলা যায় যে গাড়ি চালানোর প্রশিক্ষণ। 5 নাম্বার, মনোভাবের বিকাশ বা যেটিকে বলা হয় অ্যাটিটিউড। মনোভাব হলো প্রক্ষোভিক প্রতিক্রিয়া। মনোভাবের কিছু প্রেষণাগত গুণ আছে এবং সেগুলি ধনাত্মক বা পজিটিভ ও ঋণাত্মক বা নেগেটিভ উভয় ধরনের হতে পারে। এরপর শিখনের বৈশিষ্ট্য। কোনো কিছু সম্বন্ধে আলোচনা করতে গেলে বৈশিষ্ট্য একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করলেই সেই বিষয়টার সম্বন্ধে একদম একটা স্পষ্ট ধারণা চলে আসে। তো শিখনের বৈশিষ্ট্যে আমি প্রথমে বলবো আচরণ ধারার পরিবর্তন। শিখনের প্রধান বৈশিষ্ট্য বলা যায় যে আচরণ ধারার পরিবর্তন। আচরণের পরিবর্তন শিখনের অন্যতম বৈশিষ্ট্য। বললাম আমি এটা, শিখন ঘটলেই আচরণে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই ঘটবে। উদাহরণস্বরূপ বলা যায়, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে একটা একটা ছোট্ট শিশু, সে যখন একটা মোমবাতি যদি জ্বালানো থাকে, সেই মোমবাতিটাকে যদি সে প্রথম ছয়, তার হাতটা কিন্তু জ্বলে যাবে এবং দ্বিতীয়বার যখন তার সামনে জ্বলন্ত মোমবাতি থাকবে তার তখন মনে পড়ে যাবে যে আগে তার হাত দিয়ে তার হাত জ্বলেছিল, তো সে দ্বিতীয়বার সেই কাজটা করবে না, অর্থাৎ তার আচরণে কিছু পরিবর্তন আসবে। আর দ্বিতীয়ত, জীবনব্যাপী অবিচ্ছিন্ন প্রক্রিয়া। আমি আগেও বলেছি যে শিখন হলো জীবনব্যাপী একটি প্রক্রিয়া। শিখন জন্মগত নয়, তবে একটি শিশুর জন্ম মুহূর্ত থেকেই শিখন শুরু হয়। মাতৃগর্ভের পরিবেশ শিশুকে শিখনে উৎসাহিত করে। জন্মের পর শিশু তার পরিবেশ থেকে দৈহিক, সামাজিক, দৃষ্টিগত উদ্দীপনা লাভ করে ও পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার শিখন প্রক্রিয়া দ্রুত বিকাশ ঘটতে থাকে। কাজেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখন অবিচ্ছিন্ন ধারায় চলতে থাকে। প্রতিদিনই মানুষ নতুন নতুন সমস্যা এবং পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এর ফলে প্রয়োজন মতো তার আচরণ ধারার পরিবর্তন সাধন করতে হয়। কাজেই শিখন কখনোই সমাপ্তি ঘটে না, এটা জন্ম থেকে মৃত্যু ঘটতেই থাকে। 3, সর্বজনীন প্রক্রিয়া। শিখন একটি সর্বজনীন প্রক্রিয়া। যে কোনো জীবিত প্রাণীর জাতি, বর্ণ, লিঙ্গ, ভৌগোলিক অবস্থান নির্বিশেষে শিখনের ক্ষমতা রয়েছে। কাজেই যে সমস্ত জনশ্রুতি রয়েছে, যেমন বিভিন্ন কুসংস্কার রয়েছে যে ব্রাহ্মণ ছাড়া কারোর শেখার ক্ষমতা নেই বা পুরুষদের তুলনায় স্ত্রী জাতি সবসময় নিচু হয়ে থাকবে, তাদের শিক্ষাটা নিচু থাকবে। তারপর শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গরা শিখনের দিক থেকে নিম্নমানের অধিকারী থাকবে।
এটি অনেক জনশ্রুতি রয়েছে, কিন্তু শিখনের ধারা হচ্ছে যে শিখন সর্বজনীন প্রক্রিয়া। শিক্ষার অধিকার সবার থাকবে। 4 নম্বর, উদ্দেশ্য ও লক্ষ্যভূমিকি। শিখন উদ্দেশ্যমুখী। ব্যক্তির কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য অনুসরণে ও লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো একটি কাজ সম্পন্ন করার কৌশল আয়ত্ত করে। একটি শিখন পরিস্থিতিতে ব্যক্তি কি করবে তা নির্ভর করছে তার উদ্দেশ্য ও লক্ষ্যের উপর। কাজেই উদ্দেশ্য ও লক্ষ্য কেন্দ্র করেই সমগ্র শিখন প্রক্রিয়া আবর্তিত হয়। উদ্দেশ্য ব্যতীত কোনো শিখনই সম্ভব হয় না। 5 নম্বর, অভিজ্ঞতার পুনর্গঠন। অভিজ্ঞতার পুনর্গঠন বলতে এখানে বোঝা হয়েছে যে কোনো একটি মানুষ যদি আগে থেকে কোনো একটা বিষয় সে জেনেছে, যে একটু আগে আমি বলছিলাম যে একটা শিশু যদি মোমবাতি হাত দিয়েছে, তার হাতটা জ্বলে গেছে, সে পরে কিন্তু আর মোমবাতিটায় হাত দেবে না। অতএব তার অভিজ্ঞতার পুনর্গঠন এখানে চলছে, যে আগে আমি এটা করেছিলাম, এটা করলে আমার ক্ষতি হয়েছিল, তো সেটা সে আর করবে না। এজন্যই বলা হয়েছে যে অভিজ্ঞতার পুনর্গঠন। 6, বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। শিখন শিক্ষার্থীর দৈহিক, মানসিক, প্রক্ষোভিক, সামাজিক, নৈতিক, ভাষাগত দিকের বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে সাহায্য করে। 7, সামগ্রিক প্রক্রিয়া, এর পরিধি ব্যাপক। শিখনের পরিধিকে শুধুমাত্র বৌদ্ধিক ও পেশাগত দক্ষতামূলক কার্যাবলীর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। সাধারণ জ্ঞান ও দক্ষতা অর্জন, কিছু তথ্য স্মরণে রাখা, চিন্তা ও যুক্তির ক্ষমতা অর্জন, এই অর্থে শিখন কথাটিকে ব্যবহার করা হয়। এই ধরনের কার্যাবলী শ্রেণীকক্ষে বা শিখন পরিস্থিতিতে সংগঠিত হয়। কিন্তু শিখন শুধুমাত্র এই ধরনের কার্যাবলীর মধ্যে আবদ্ধ নয়। শিখন সামগ্রিক প্রক্রিয়া, যার মধ্যে ব্যক্তিত্বের বিভিন্ন দিকই অন্তর্ভুক্ত। তো এই হলো শিখনের বৈশিষ্ট্য। এবার শিখনের প্রকারভেদ সম্বন্ধে জানবো। তো আগে একটা কথা বলে রাখি যে শিখন যেহেতু একটু মানসিক প্রক্রিয়া, তাই তার শ্রেণীবিভাগ সেভাবে সম্ভব হয় না। বিভিন্ন প্রকারের শিখন বলতে মানুষের শিখনের ক্ষেত্রকে শ্রেণীবিভাগকে বোঝানো হয়েছে, মানে ক্ষেত্রের শ্রেণীবিভাগকে বোঝানো হয়েছে। মানুষের শিখনের ক্ষেত্রকে আমি এবার বিশ্লেষণ করব। প্রথমে বলি তথ্যগত শিখন। তথ্যগত শিখন বলতে বোঝানো হয়েছে যে মানুষের জীবন পরিবর্তনশীল পরিবেশে বিভিন্ন সমস্যা সমাধান করতে মানুষ তার জীবন পথে এগিয়ে যায়। মানুষ তার জীবনে চলার পথে কখনোই কোনো ঘটনা, তথ্য, ধারণা বা নতুন সমস্যামূলক পরিস্থিতির সম্মুখীন হয়। কখনোই পরীক্ষামূলক অনুসন্ধানের মাধ্যমে সেই বাধাকে অতিক্রম করে সমস্যা সমাধান করে। এক্ষেত্রে একটা শিক্ষার্থী বা তখন শিক্ষকের কাছ থেকে সেই সেই যে ঘটনাটা হচ্ছে তার সঠিক কারণ সে জানতে চাইবে। এটিকে বলা হয়েছে যে তথ্যগত শিখন। দ্বিতীয়ত, সংযোগমূলক শিখন। মানুষের শিখনের অনেকটা স্থান জুড়ে আছে বিভিন্ন বস্তু, ধারণা বা অভিজ্ঞতার মধ্যে সংযোগ স্থাপনের ক্ষমতা অর্জন। মানুষ তার পূর্বে জানা কোনো ধারণা বা অভিজ্ঞতার সঙ্গে সার্থক সংযোগ স্থাপনের দ্বারা অনেক নতুন ধারণা বা অভিজ্ঞতা অর্জন করে। এই সংযোগমূলক শিখন, এখানে আমি একটা উদাহরণ দিতে চাই যে একটা শিক্ষার্থী কিছু একটা লিখছে, এবার তাকে যদি বলা হয় যে সে যদি তার লেখাটা তাড়াতাড়ি সম্পূর্ণ করে তাহলে তাকে কোনো একটা গিফট দেওয়া হবে কিংবা কোনো একটা খাবারের জিনিস দেওয়া হবে। তো এখানে সেক্ষেত্রে একটি সংযোগমূলক শিখনের সৃষ্টি হবে। 3 নম্বর, ধারণামূলক শিখন। ধারণা বলতে বস্তু বা পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানসিক পরিস্ফুটনকে বোঝানো হয়। বিভিন্ন অভিজ্ঞতার বৈশিষ্ট্যগুলি থেকে সাধারণ বৈশিষ্ট্য নিয়ে ধারণা গঠিত হয়। বিভিন্ন বিষয় ও পরিস্থিতি সম্পর্কে সামগ্রিক ধারণা জীবনের উন্নতির এক জন্য একান্ত প্রয়োজন। এই ধরনের সামগ্রিক অভিজ্ঞতা ব্যক্তিকে পরিবর্তনশীল পরিস্থিতিতে সার্থকভাবে অভিযোজন করতে সাহায্য করে। শিক্ষাক্ষেত্রে শিক্ষকের দায়িত্ব হবে পাঠ্যক্রম ও সহপাঠক্রমিক বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে এই জাতীয় সামগ্রিক ধারণার বিকাশ সাধন করা, যার দ্বারা শিক্ষার্থীরা ভবিষ্যতে যেন কোনো পরিস্থিতিতে সার্থকভাবে অভিযোজন করতে পারে। তাই এই জাতীয় শিক্ষণের জন্য শিক্ষকের দায়িত্ব হবে যে পাঠ্য বিষয়ে বিভিন্ন অঙ্গিকে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করা। 4 নম্বর পদ্ধতিগত শিখন।
নির্দিষ্ট ও পর্যায়ক্রমিক স্তর অনুসরণ করে বারবার অনুশীলনের মাধ্যমে কোনো দক্ষতা অর্জন করা বা কোনো বিষয়কে আয়ত্ত করার ফলে যে শিখন হয় তাকেই বলা হয় পদ্ধতিগত শিখন। এক্ষেত্রে বলা যেতে পারে যে একটি ছেলে অনেকবার সাইকেল চালানোর যে চেষ্টা করছে সেটা হতে পারে, কিংবা একটি শিশু নতুন অক্ষরগুলো চিনতে সাহায্য করছে, আহ চেনার চেষ্টা করছে, আহ কিংবা যোগ অঙ্ক শেখার পর বিয়োগ অঙ্ক শেখা। এক্ষেত্রে সাইকেল চালানো বা অক্ষর লিখতে পারা বা অঙ্ক শেখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে বারবার অনুশীলনের মাধ্যমে একটি বিষয় আয়ত্ত করা, এই জাতীয় শিখনগুলি হলো পদ্ধতিগত শিখন। 5 নম্বর, সামান্যীকরণের মাধ্যমে শিখন। বিভিন্ন অভিজ্ঞতার সামান্যীকরণের মাধ্যমে শিখন ঘটে। কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আগে বাধাপ্রাপ্ত হলে ব্যক্তির মধ্যে এক অতৃপ্তিকর অবস্থার সৃষ্টি হয়। তখন ব্যক্তি তার এই অস্বস্তিকর অবস্থার সমাধানের জন্য পরিস্থিতির সম্পূর্ণ অংশকে বিশ্লেষণ করে, তার মধ্যেকার সব সমধর্মী গুণকে গ্রহণ করে। এর ফলে তার সামনে সম্পূর্ণ সমস্যার সমাধান স্পষ্ট হয়ে ওঠে। শিখন শুরু হয় অবিভাজ্য সামান্যীকরণের মাধ্যমে এবং শেষ হয় সূক্ষ্ম পৃথকীকরণের মাধ্যমে। কিছু বলছে? হ্যালো, বলো বলো, তুমি বলো। আচ্ছা। 6 নম্বর, নীতি ও সূত্রের শিখন। এই জাতীয় শিখনে কতগুলি নিয়ম বা নীতি পরস্পর সম্পর্কিত ধারণার দ্বারা গঠিত হয়। শিক্ষার্থী যদি এই নিয়ম বা নীতি বিভিন্ন অংশের ধারণাগুলিকে শিখতে পারে, তাহলে শিক্ষক এই ধারণাগুলির সমন্বয়ে নতুন নীতি শেখাতে পারে। নীতি বলতে এক্ষেত্রে ব্যাকরণের নিয়মাবলীকে বোঝানো হয়, তবে গণিতের সূত্র, বিজ্ঞানের নিয়মাবলী ইত্যাদি আমরা এই জাতীয় শিখনের দ্বারাই শিখতে সমর্থ হই। শিক্ষার্থী পূর্বে শেখা 2 বা ততোধিক নিয়মের সমন্বয়ে উপাচার্যের সমাধান সূত্র তৈরি করে। মানুষের দৈনন্দিন জীবনে এই নীতি ও সূত্রের বিশেষ প্রয়োজন হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, কিন্তু আসলে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে বলেই এমন হয়। সূর্য, চন্দ্র, পৃথিবী সম্পর্কে ধারণা স্পষ্ট হয়। দিনরাত্রি কেন হয় বা জোয়ার ভাটা কেন হয় ইত্যাদি সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা গড়ে ওঠে এই নীতি ও সূত্রের শিখনে। 7, অন্তর্দৃষ্টিমূলক শিখন। শিখন বিচার বিবেচনাহীন, যান্ত্রিক প্রক্রিয়া নয়। সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি হওয়ায় ফলেই প্রাণীরা সমস্যা সমাধান করতে পারে। এই উপলব্ধি হঠাৎ করে শিক্ষার্থীর মধ্যে আসে। সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিকতার অর্থাৎ এই প্রত্যক্ষণের বলা হয় অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি হলো এক ধরনের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া। 8, সমস্যা সমাধানমূলক শিখন। মানুষের জীবন পরিবর্তনশীল এবং সঙ্গে সমাজও। পরিবর্তনশীল পরিবেশে বিভিন্ন সমস্যা সমাধান করতে মানুষ তার জীবন পথে এগিয়ে যায়। মানুষ তার জীবনে চলার পথে যখনই কোনো নতুন সমস্যামূলক পরিস্থিতির সম্মুখীন হয়, তখনই সেই বাধাকে অতিক্রম করে সমস্যার সমাধান করে। এর ফলে আচরণ ধারা পরিবর্তিত হয়, অর্থাৎ শিখন হয়। এই জাতীয় শিখনকেই সমস্যামূলক সমাধান সমস্যা সমাধানমূলক শিখন বলা যেতে পারে। স্যার, আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে, কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারে। আমার প্রশ্নটা করে দিয়েছি। হ্যাঁ, কারোর কোনো যদি কোশ্চেন থাকে আজকের বিষয় নিয়ে, তাহলে নির্দ্বিধায় বলতে পারে। স্যার, আপনার কোনো কোশ্চেন আছে? আমার ওকে, হ্যাঁ। আমি একটা প্রশ্ন করি। আমি একটা কাজ করছি, বুঝলে তো, কাজটা একটা আর্টিকেল লিখছি। আর্টিকেলটা এরকম: দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ অফ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট অফ নদিয়া ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ডিউরিং কোভিড-19 প্যান্ডামিক। মূল কথা হচ্ছে, এই যারা তোমরা ইউজি স্টুডেন্ট, আমি মাঝে তোমাদের একটা দিয়েছিলাম, তোমাদের কাছ থেকে ডেটাটা কালেক্ট করেছিলাম। তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে তাদের মেন্টাল হেলথের অবস্থা কি নদিয়া ডিস্ট্রিক্টে, বিশেষ করে এই কোভিড প্যান্ডামিক সিচুয়েশন। আমার প্রশ্ন হচ্ছে, এখানে প্রায়
17 পয়েন্ট সামথিং স্টুডেন্ট তারা বলছে যে মনে হচ্ছে জেলখানায় রয়েছি, প্যানিক, ডিপ্রেশনস এসেট্রা এসেট্রা ফিল করছি তারা। এবং সব থেকে বড় হচ্ছে এখান থেকে তাদের শিখন যেটা হচ্ছে সেটা হচ্ছে টোটালি নেগেটিভ একটা শিখন হচ্ছে, নেগেটিভ থট থেকে শুরু করে। যেমন ধরো এই সময়টা বিয়ে করার প্রবণতা বেড়ে গেছে। তাহলে লাস্ট 2 বছরে যে পরিমাণে বিয়ে হয়েছে, এর আগে লাস্ট 10 বছরে সেই পরিমাণে বিয়ে হয়েছে কিন্তু সন্দেহ। এর পেছনে একটা কারণ রয়েছে, একটা হিডেন কারণ। সেই কারণটা হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে এই যে একটা আনসার্টেন লাইফ, এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণটা হলো একাকিত্ব, লোনলিনেস। এই দুটো কারণ বেশি দেখা গেছে আমার কাজে আর কি, যে বিয়ে করার প্রবণতার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা কিভাবে আমাদের পজিটিভ লার্নিংটা করতে পারি? শিখন, তুমি তো আজ শিখন পড়ালে, তো শিখনের ক্ষেত্রে ক্ষেত্রে পজিটিভ শিখনটা কিভাবে সম্ভব হবে? মানে যে একাকিত্ব যেখানে থাকি সেখান থেকে পজিটিভ। নেগেটিভ থট করছি যে এটা একটা নেতিবাচক শিখন আমরা পাচ্ছি, তো এই বর্তমানে এই পরিবেশ পরিস্থিতিতে একটা নেতিবাচক শিখন পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। সেখানে আমরা পজিটিভ বা ইতিবাচক শিখন লাভ করবো কিভাবে? প্রথমে বলি যে যে মানে করোনা পরিস্থিতিটা এসেছে আমাদের, এবার এটাকে তো আর মানে ইয়ে করা যাবে না। তো আমাদের যেটা অনলাইন মোডে যে মানে পড়াটা শুরু হয়েছে, বা আমরা যে গৃহবন্দী সবাই এখন, তো এখানে আপনি প্রথমে সোশ্যাল মিডিয়া নিয়ে বললেন। যে সোশ্যাল মিডিয়াকে অনেকে বেশিরভাগ খারাপ ভাবে ইউজ করে, যে এই যে ক্লাসের মাঝখানে অন্যান্য অ্যাপ ইউজ করা। হ্যাঁ, দি- এটা আহ, এটা 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 তোমরা হ্যাঁ, পড়ো বলে হ্যাঁ, সেদিন হ্যাঁ, অদিতি সেদিন বলে উঠলো যে তোমরা বোধহয় শুনছো না আমার কথা। তার মানে কি, যখন আমি ক্লাস করি বা অন্য কেউ ক্লাস করছে, অদিতি তখন কিন্তু সঙ্গে সঙ্গে অন্যান্য না, না, অ্যাপ্লিকেশন। স্যার, শুধু এটা অদিতি না, মানে এটা বেশিরভাগ লোক, বেশিরভাগ আমাকে একটা student এক্সাম্পল দিতে গেলে বেশিরভাগ করে। পার্টিকুলারলি একজনকে দিয়ে এক্সাম্পলটা দিতে হয়, তাই আমি অদিতির নামটা তুললাম। এটা সবার ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই এটা করে, কারণ এখন এরকম হয়ে গেছে যে মানে কি বলুন তো, সামনাসামনি থেকে যে একটা পাঠদান বা একটা শিক্ষা, সেটা একটু অন্যরকম ছিল। আর অনলাইন মোডে মানে কজন কজন, মানে আমি কোনো স্যারম্যানকে এখানে ইয়ে করছি না, ছোট করছি না, কিন্তু কজন সেভাবে ঠিকঠাক করে পড়ান। অনেকে আছে যে বই দেখে দেখে গড় গড় করে বলে গেল, কখনো অ্যাটেনশন ইগনোর করলো না যে তোমরা কি শুনছো আদেও, কিংবা কোনো কোশ্চেন করলো না। তো তার কারণে স্টুডেন্টদের মধ্যে একটা সেই মানে লোনলি কিংবা বোরিং একটা জিনিস চলে আসে, যে তার জন্য স্টুডেন্টরা ভাবে যে কি হবে ক্লাস করে, অনলাইন ক্লাস, সেই তো পরীক্ষা হবে অনলাইন মোডে, দেখে দেখে পরীক্ষা দেবো। তো তাদের মধ্যে এই প্রবণতা চলে এসছে, কিন্তু তারা এটা মানে ফিল করছে না যে পরবর্তী পর্যায়ে কি হবে। আমরা তো এখন শিখছি না, এখন তো দেখে দেখে লিখবো, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা যদি কিছু নাই জানি, নাই শিখি, কি পরবর্তী পর্যায়ে কি করব, সেটা আসছে তাদের মধ্যে। কিন্তু তাদের মধ্যে এটা আসার কারণটা আমি বললাম, যে সেভাবে মানে স্যার ম্যামদের পড়ানোর সেই ইয়েটা থাকে না, হয়তো তাদেরও তো অনেক দোষ থাকে, শুধু যে স্যার ম্যামদের ইয়ে তাও তো না, এখানে দোষটা বেশিরভাগ শিক্ষার্থীদেরই থাকে। আর আপনি যেটা বললেন যে বেশিরভাগ বিয়ে হয়ে যাচ্ছে এবার লকডাউনে, আহ বেশিরভাগ মানে বিশেষত বিয়েটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা তার থেকে নিম্নবিত্ত যে ফ্যামিলি আছে, সে ফ্যামিলির ছেলে মেয়েদের বিশেষত। কারণ লকডাউন বুঝতেই তো পারছেন তো, আহ যারা ছেলে চাকরিজীবী মেয়ে আছে উভয়ই, তাদেরকে। আরে শুধু মেয়ের তো বিয়ে হতে পারে না, একটা না, না, মেয়েকে বিয়ে করতে গেলে তো একটা ছেলে হ্যাঁ, দরকার হয়। মানে যারা ভাবছে যে বিয়ে করব, অনেকে বলে যে পাত্রী পাচ্ছি না, পাত্রী পাচ্ছি না, এমন অনেক মানে ইয়ে হয়েছে লকডাউনে, যে আহ এমন অনেক মেয়ে আছে যে তারা পড়তে চায় কিন্তু তাদের ফ্যামিলির অবস্থা ভালো না। এই লকডাউনে অনেক কিছু ক্ষতি হয়েছে, ব্যবসা যেমন লোকাল ট্রেন বন্ধ আছে, যারা ওই যে আহ মানে যাদের মানে ইয়ে কি বলে ফসল, ফসল বাইরে যায়, তার মাধ্যমে তাদের যে রোজগার সেটা হচ্ছে না, যেহেতু ইয়ে লোকাল ট্রেন বন্ধ আছে, তো তার মাধ্যমে তাদের পারিবারিক অবস্থা খারাপ। তার জন্য পড়াতে পারছে না, খরচ উঠাতে পারছে না, তো তার জন্য মেয়েদের বাড়ি থেকে প্রেশার করছে। মেয়ে তারপর কি করবে, কিছু করার নেই, ওই জন্য বিয়ের জন্য রাজি হয়ে যায়। তো এইভাবে মানে বিয়ের প্রবণতাটা বেশি হচ্ছে। আর ছেলেদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কাজ ইয়ে নেই, ঠিক আছে, সে একাকিত্ব বোধটা চলে আসে নিজের মধ্যে, যে এখন তো অফিসে যাওয়া লাগছে না কিংবা কোনো কাজে যাওয়া লাগছে না,
তাহলে বিয়েটাই করে নি সেটাই ভাবছে, ওই জন্য বিয়ের প্রবণতাটা বেশি এসছে। নট অনলি ফর মেন, এটা বোথ সাইড। এই যে যে লোনলিনেস, এটা বোথ সাইডে হচ্ছে কিন্তু, হ্যাঁ এটা অ্যাকর্ডিং টু রিসার্চ রিপোর্ট। এই যে যে লোনলিনেস, এটা কিন্তু নট অনলি ফর মেন বাট অলসো দা আর কি অল জেন্ডার, সবার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ সবার হচ্ছে। ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ যাই হোক, থ্যাংক ইউ, স্যার থ্যাংক আমি ইউ। যদি কারো কোনো প্রশ্ন, অমিতের কোনো প্রশ্ন আছে বোধহয়, অমিত প্রশ্ন করো। তবে অমিতের কোনো প্রশ্ন নেই। বেশ, সবাইকেই স্যার কিছু ধন্যবাদ। অমিতের নেটওয়ার্কের প্রবলেম। ওকে, তো আমরা আজকে এখানে শেষ করব। তার আগে বলি যে আমি কিন্তু বারবার বলেছি যে আমি কাউকে জোর করব না যে তোমরা বলো বা বলার চেষ্টা করো, কিন্তু আমি কিন্তু যারা বলছে তাদের নাম্বার দেওয়ার সাথে যারা বলছে না বা বলতে পারছে না, সেটা যে কোনো প্রবলেমও হতে পারে। যেমন আখি বলে যে মেয়েটা আজকে বলবে বললো অথচ বলতে পারলো না, ওকে আমি সেকেন্ড চান্স দেবো না প্রথমত। দ্বিতীয়ত, আমি কিন্তু তাদের নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটা ডিসক্রিমিনেশন রাখবো। আমি বারবার বলছি, তোমরা যদি আমাকে তারপরে গালাগালি দাও, আমার তাতে আশা করি তেমন একটা প্রভাব পড়বে না, ঈশ্বর সহায় আর কি, প্রভাব পড়বে না সেই গালাগালিগুলো। নেক্সট দিন, আজকে 16 তারিখ, 17, 18 তারিখ হচ্ছে বুধবার নাকি? বুধবারে ওনার ক্লাস থেকে বুধবারে, ওকে বুধবারে আমরা বিকালে কোনো একটা সময় আবার বসবো। বুধবারে কে কে বলবে? স্যার আমি বলবো। স্যার আমিও বলবো। ওকে, হাদিসা, রিমা, স্যার আমিও বলবো। পপি। ওকে, হয়ে গেল। হাদিসা, রিমা, পপি, আর একজন বলো, 4জন বলো। হাদিসা, রিমা, পপি, 3জন হলো। ওকে, যেটা পরে বলবে পরে সেটা আলাদা ব্যাপার, সেটা সেই দিনই বলবো। কিন্তু এই বুধবারে 3জন হলো, হাদিসা, রিমা, পপি। আর কেউ বলবে? আর সময়টা কিন্তু খুব কম, আজকে 16 তারিখ হয়ে গেছে, আবার আমাকেও সিলেবাস কমপ্লিট করতে হবে। প্রত্যেকে এই কদিন ক্লাস করো, যদি আমার নামগুলো মুখস্থ হয়ে গেছে, নাম্বার দেওয়ার ক্ষেত্রে অন্তত নামগুলো দেখে নাম্বারটা দিতে পারবো। সুতরাং সেদিক থেকে যদি কেউ ভাবো যে না বলবো না বা এভাবে কাটিয়ে দেবো, তাহলে কিন্তু স্যার তার একটা কবে নেগেটিভ বললেন? ইম্প্যাক্ট পড়ে যাবে। দিস ওয়েডনেসডে, স্যার আমি দিস শুক্রবার ওয়েডনেসডে। দিতে চাই। তুমি ফ্রাইডে, তাহলে তুমি বুধবারে তুমি কমিউনিকেট করবে, তুমি তো নেই। তাহলে আচ্ছা তাহলে ঠিক আমি আছে। এখানে আমি তাহলে 3জন হলো। তাহলে রিমা বলছো, হাদিসা বলছো, পপি বলছো। তার আমি একজনকে দিয়ে দিচ্ছি। এই ইংলিশ ডিপার্টমেন্টের আর বাকিগুলো তাদের কি খবর? সায়ন্তিকা ঘোষ, হ্যাঁ স্যার। কি ব্যাপার তোমার? আমি দেবো স্যার পরের দিন। সেটা তুমি বলবে, আমি তো জোর করতে পারি না। তাহলে আমি দেবো পরের দিন। ওকে, তাহলে হয়ে গেল সায়ন্তিকা, হাদিসা, রিমা, পপি। ওকে, প্রত্যেকে জয়েন করবে বুধবারে বিকালের দিকে, ঠিক এই টাইমের দিকে নিয়ে নেবো আমরা বুধবারে। বেশ বেশ, ঠিক আছে, ঠিক আছে। আজকের মতো আমরা শেষ করছি, হ্যাঁ? স্যার প্রেজেন্ট দেবেন না? ও, প্রেজেন্ট আছে না? এই রিমার বেশ ভালো মনে থাকে প্রেজেন্টের ব্যাপারটা। স্যার এর আগের দিনের প্রেজেন্টটা দেননি।